ওয়েলকাম টু দ্য দ্রোনাস। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির টপিকস ডিসকাশন করছি এবং সেখানে ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে রয়েছি। ফিজিওগ্রাফিক ডিভিশনের অলরেডি নর্দার্ন প্লেন অ্যান্ড নর্দার্ন মাউন্টেন রিজিয়ন আমরা ডিসকাস করেছি। এই সিকোয়েন্সে আমাদের নেক্সট টপিক হচ্ছে পেনিনসুলার প্ল্যাটু। তো পেনিনসুলার প্ল্যাটুতে আমরা দেখেছি যে পেনিনসুলার প্ল্যাটু আমরা আজকে ডিসকাস করব। সেখানে আমরা দেখব এর অবস্থান কি, এর মধ্যে কি কি মেজর এবং মাইনর প্ল্যাটুস রয়েছে, এবং এই প্ল্যাটুটার মধ্যে কি কি হিলস রয়েছে, সেই হিলস গুলোর কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেমন তাদের হাইয়েস্ট পিক, তাদের লোকেশন, তাদের স্ট্রেচ, হ্যাঁ, সমস্ত বিষয়সমূহ আমরা আজকে এই ক্লাসে ডিসকাস করব। তো এটা একটা ভাস্ট টপিক। আমি চেষ্টা করব যতটা ডিটেলসে পসিবল এখানে ডিসকাস করার, যাতে এখান থেকে কোনো কোশ্চেন তোমাদের মিস না হয়। এবং যেহেতু এটা অনেক বড় একটা টপিক, এখান থেকে প্রচুর কোশ্চেন আসার চান্সেসও থাকে। ওকে, তো প্রথমে আমরা দেখে নিই যে পেনিনসুলার প্ল্যাটুর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, তার কি কি ফিচার্স গুলো রয়েছে। তো দেখো, এখানে পেনিনসুলার এই কথাটা যে ইউজ করা হচ্ছে, এই শব্দটার অর্থ কি, অর্থাৎ পেনিনসুলা বলতে কি বোঝায়। পেনিনসুলা হচ্ছে এমন একটা ল্যান্ড যেটার তিন দিকে জল দ্বারা আবৃত এবং একটা দিক স্থলভাগের সাথে যুক্ত। তো এই যে আমাদের সাউথ ইন্ডিয়ার পার্টটা, যার একদিকে রয়েছে অ্যারাবিয়ান সি, একদিকে রয়েছে বে অফ বেঙ্গল, এবং দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান, তিন দিকে জলভাগ দিয়ে আবৃত এবং ওপরের অংশটা স্থলভাগের সাথে যুক্ত, তাই এটা একটা পেনিনসুলার মতন অবস্থান করছে। এবং প্ল্যাটু বলতে বোঝায় মালভূমি, যার উচ্চতা 300 থেকে 1000 মিটারের মধ্যে হলে সেটাকে প্ল্যাটু বলা চলে। কিন্তু এই যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ ভারত, এটার গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 900 মিটার। তার মানে 300 থেকে 1000-এর মধ্যে হলে সেটা প্ল্যাটু বলা চলে, আর এর উচ্চতা 600 থেকে 900, তার মানে এই ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছে। তাই দক্ষিণ ভারতটাকে আমরা একটা প্ল্যাটুর সাথেও কম্পেয়ার করতে পারি। তো একই সাথে পুরো বিষয়টাকে কি বলা হচ্ছে, পেনিনসুলার প্ল্যাটু। তো এই পেনিনসুলার প্ল্যাটুর অবস্থানটা কি, এটা দেখতে অনেকটা ট্রায়াঙ্গুলার শেপের। ট্রায়াঙ্গুলার শেপ, যার নর্থের দিকে রয়েছে উত্তর ভারতের সমভূমি বা দ্য গ্রেট প্লেন অফ ইন্ডিয়া, এবং এর সাউথের দিকে এর যে লাস্ট টিপটা, সাউদার্ন টিপটা, সেটা হচ্ছে কন্যাকুমারী। তো উত্তরের সমভূমি থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত এই যে ট্রায়াঙ্গেলটা আমরা তৈরি করতে দেখতে পাই, এটাই হচ্ছে পেনিনসুলার প্ল্যাটুর মূল এরিয়া। এই প্ল্যাটুটা মোটামুটি কতটা এরিয়া দখল করে রাখে, তো এটা 16 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া কভার করে। ইট কভার 16 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া। তো ভারতের টোটাল এরিয়া দেখো, ভারতের টোটাল এরিয়া 32,87,263 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে যদি 32 লাখ স্কোয়ার কিলোমিটারের মধ্যে যদি 16 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া পেনিনসুলার প্ল্যাটু কভার করে রাখে, তাহলে অলমোস্ট 50% এরিয়া কভার করে রেখেছে পেনিনসুলার প্ল্যাটু। তো এই যে 50% আমরা বলতে পারি যে ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন গুলো যে আছে, তার মধ্যে সব থেকে বেশি এরিয়া কভার করে কে, সব থেকে বেশি এরিয়া কভার করে এই পেনিনসুলার প্ল্যাটুর পার্টটা। এর অ্যাভারেজ হাইট তো অলরেডি বলেছি, 600 থেকে 900 মিটার। বিভিন্ন স্থানে এটা বিভিন্ন রকম ভ্যারি করে, কিন্তু ম্যাক্সিমাম মানে অ্যাভারেজ ধরলে 600 থেকে 900। ওকে, এই যে পুরো পেনিনসুলার প্ল্যাটুটা, এটার একটা জেনারেল স্লোপ আমরা দেখতে পাই। এই জেনারেল স্লোপটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে। তো দেখো, এখানে আমরা ওয়েস্ট থেকে ইস্টে একটা জেনারেল স্লোপ বলছি ঠিকই, কিন্তু এই প্ল্যাটুটার বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন রকম স্লোপ প্যাটার্নও রয়েছে। যেমন বিন্ধ্য পর্বত রয়েছে, বিন্ধ্য পর্বতের উত্তর দিকে আমরা যদি দেখি, তাহলে সেই অঞ্চলটা উত্তর দিকে ঢালু। ওকে, এই মানচিত্রের মধ্যে দেখো, এইখানে এটা বিন্ধ্য পর্বত, এইভাবে যেটা আছে বিন্ধ্য পর্বত। তো এই বিন্ধ্য পর্বতের উত্তরে কিছু নদী আছে, যেমন চম্বল নদী, বেতোয়া নদী, কেন নদী, এগুলো উত্তর দিকে প্রবাহিত হয়। এই বিন্ধ্য আর সাতপুরার মাঝখানে রয়েছে নর্মদা নদী, যেটা পশ্চিম দিকে প্রবাহিত হয়।
সাতপুরার দক্ষিণে রয়েছে তাপ্তি নদী, যেটা পশ্চিম দিকে প্রবাহিত হয়। তো এই নদীগুলো পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, আহ, বিন্ধ্য পর্বতের উত্তরে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। আবার একদম দক্ষিণে ডেকান প্ল্যাটু অঞ্চলে দেখা যায় যে নদীগুলো পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। তো শুধু যে পশ্চিম থেকে পূর্বে ঢালু বললেই হবে তা নয়, এখানে আবার এই মধ্য ভারতের অঞ্চলটাতে আমরা বিভিন্ন রকমের ঢাল দেখতে পাচ্ছি। তো একটা কথায় এই পুরো অঞ্চলটার ঢাল ব্যাখ্যা করা পসিবল নয়। এটাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্লোপ রয়েছে, তবে মূলত দক্ষিণের অংশটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঢাল। তারপর নেক্সট বিষয় যেটা, নর্মদা তাপ্তি এই অঞ্চলের একটা এক্সেপশন, যেটা ওয়েস্ট থেকে ইস্টে না গিয়ে ইস্ট থেকে ওয়েস্টে ফ্লো করছে। নর্মদা তাপ্তি যারা ইস্ট থেকে ওয়েস্টে ফ্লো করে একটা রিফট ভ্যালির মধ্যে দিয়ে, যেটা বললাম। কোন দুটো নদী? নর্মদা তাপ্তি, বিন্ধ্য এবং সাতপুরা, এই দুটো পাহাড়ের মধ্যে দিয়ে নর্মদা, ও সাতপুরার দক্ষিণ দিক দিয়ে তাপ্তি। এরা এক্সেপশন এখানে আমরা দেখতে পাই। দ্য পেনিনসুলার প্ল্যাটু ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ল্যান্ডফর্মস অফ আর্থ। এটা ভারতের প্রাচীনতম ল্যান্ডমাস। যদি প্রশ্ন করে যে ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগগুলো রয়েছে, তার মধ্যে সব থেকে প্রাচীন কোনটা, তাহলে তোমাদের আনসার করতে হবে কি? পেনিনসুলার প্ল্যাটু, কারণ এটা গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। যখন গন্ডোয়ানা ল্যান্ড তৈরি হয়েছিল, সেইখান থেকে আমরা জানি, হিমালয় পড়ার সময় দেখেছি যে অনেকগুলো টুকরো হয় গন্ডোয়ানা ল্যান্ডের। তার মধ্যে দক্ষিণ আমেরিকা, তারপরে আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত কন্টিনেন্ট গুলো ভেঙে, গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে এই সমস্ত কন্টিনেন্ট গুলো তৈরি হয়। তো ইন্ডিয়ার যে ল্যান্ডমাস সেটা আফ্রিকার সাথে যুক্ত ছিল, এবং পরে সেটা সেখান থেকে সেপারেট হয়, হয়ে নর্থ ইস্টের দিকে মুভ করতে করতে পরবর্তীকালে ইউরেশিয়ান প্লেটের সাথে ধাক্কা দিয়ে হিমালয় পর্বত তৈরি করে। তো সেই কারণে এই যে পাহাড়টা হিমালয়, সেটা এই পেনিনসুলার প্ল্যাটুর ধাক্কা খাওয়ার ফলেই তৈরি হয়, এবং হিমালয় থেকে বেরোনো নদীগুলো পরবর্তীকালে তাদের পলি সঞ্চয় করে উত্তর ভারতের সমভূমি গঠন করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে পেনিনসুলার প্ল্যাটুর পুরো গঠনটাই এটা ওল্ডেস্ট, মানে আগে ছিল, যার জন্য বাকিগুলো পরে তৈরি হয়। তাই এটাকে আমাদের ইন্ডিয়ার ওল্ডেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন বলা যায়। যেহেতু এটা ওল্ডেস্ট, এখানে আমরা আর্কিয়ান নিস এবং সিস্ট, এই পাথর দ্বারা তৈরি এই পুরো অঞ্চলটা, এবং এটা যথেষ্ট স্টেবল। স্টেবল কেন? কারণ খুব একটা, যেহেতু প্রাচীন, এখানে খুব একটা আর্থকোয়েক বা ভলকানিক অ্যাক্টিভিটি কিছুই আমরা দেখতে পাই না। তাই এটাকে, এই অঞ্চলটাকে আমরা স্টেবল বলতে পারি। It has been a stable shield that has gone through little structural changes since its formation. কিছু কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস দেখতে পাই, যার জন্য এখানে আমরা রিফট ভ্যালি, যার জন্য এখানে আমরা ব্লক মাউন্টেন্স, এখানে আমরা এসকার্পমেন্টস, বিভিন্ন রকমের ভূমিরূপ এখানে তৈরি হতে দেখতে পাই। ওকে, তো এখানে স্মলার হিলস বা প্ল্যাটুজ অনেকগুলো রয়েছে, হিলস রয়েছে, প্ল্যাটুজ রয়েছে। তো এই যে পেনিনসুলার প্ল্যাটু, সেটা অ্যাকচুয়ালি কতগুলো মাইনর প্ল্যাটুর সমন্বয়, এবং আরো কতগুলো হিলস, যেগুলো একসাথে তৈরি করেছে এই পেনিনসুলার প্ল্যাটুটা। তো এখানে কি কি প্ল্যাটু এবং কি কি হিলস রয়েছে, সেটার যদি একটা তালিকা তৈরি করা যায়, তাহলে আমি প্রথমে একদিকে মাইনর প্ল্যাটুস গুলো কি কি আছে সেগুলো একটু বলে রাখি। তো মাইনর প্ল্যাটুস এর মধ্যে এখানে কি কি পাবে? নাম্বার ওয়ান, এখানে পাবে মারওয়ার প্ল্যাটু। মারওয়ার প্ল্যাটু, বা এটাকে মেওয়ার প্ল্যাটুও বলা হয়। আবার এটাকে ইস্ট রাজস্থান আপল্যান্ডও বলা হয়। তারপরে মধ্য ভারত পাঠার, মধ্য ভারত পাঠার পাবে। তারপর পাবে মালওয়া প্ল্যাটু। এখানে আসবে বুন্দেলখণ্ড প্ল্যাটু। এখানে বাঘেলখণ্ড প্ল্যাটু। তারপর ছোটনাগপুর প্ল্যাটু।
মেঘালয়া প্ল্যাটু, ওকে, ডেকান প্ল্যাটু, এই যে ডেকান প্ল্যাটু এটার আবার তিনটে ভাগ রয়েছে। ডেকান প্ল্যাটুটাকে মহারাষ্ট্রে বলে মহারাষ্ট্র প্ল্যাটু, এটাকে কর্ণাটকাতে বলে কর্ণাটকা প্ল্যাটু, আর এটাকে তেলেঙ্গানাতে বলে তেলেঙ্গানা প্ল্যাটু। তো ডেকান প্ল্যাটুর আবার তিনটে পার্ট, মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা। নেক্সট, সরি, নেক্সট রয়েছে দণ্ডকারণ্য প্ল্যাটু, দণ্ডকারণ্য প্ল্যাটু। তো এইগুলো কিছু মাইনর প্ল্যাটুস যেগুলো আমরা এই পেনিনসুলার প্ল্যাটুর মধ্যে দেখতে পাবো। এই প্ল্যাটুগুলো নিয়ে পেনিনসুলার প্ল্যাটু গঠিত। এবং এই রিজিয়নে হিলস গুলো কি কি আছে? তো হিলস এর মধ্যে এখানে পাওয়া যাবে আরাভাল্লি, হিলস এর মধ্যে আসবে বিন্ধিয়াস, এরপর আসবে সাতপুরা, তারপর সাতপুরা, তারপরে আছে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট। এই কিছু মাইনর হিলস আছে, ম্যাপের মধ্যেও দেখে নিতে পারো। এটা হচ্ছে আরাভাল্লি, তারপর বিন্ধিয়া, তার প্যারালালি রয়েছে সাতপুরা, ওয়েস্টের দিকে ওয়েস্টার্ন ঘাট, ইস্টের দিকে ইস্টার্ন ঘাট। এইভাবে এই হিলস গুলো আমরা পেনিনসুলার প্ল্যাটুতে দেখতে পাই। আমাদের এই হিলস গুলোর সম্পর্কে এবং এই প্ল্যাটুস গুলোর সম্পর্কে জানতে হবে, এদের অবস্থান কি, এদের বর্ডারটা কি, কার কার সাথে টাচ করে রয়েছে, এবং কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক যেগুলো যেখানে পাবো। ওকে, চলো তো স্টার্ট করা যাক প্ল্যাটুস গুলো দিয়ে। প্রথমেই দেখো, প্রথমে যে প্ল্যাটুটা এখানে ডিসকাস করা হচ্ছে সেটা হচ্ছে মারওয়ার প্ল্যাটু অর মেওয়ার প্ল্যাটু। এটা কোথায় দেখতে পাবো? তো মানচিত্রের মধ্যে জিনিসগুলোকে লোকেট করতে করতে আমাদের স্টাডি করলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে আরাভাল্লি রেঞ্জ রয়েছে, আরাভাল্লি রেঞ্জের সাথে লাগোয়া একদম ইস্টের দিকে যে প্ল্যাটু রিজিয়নটা আমরা পাবো সেটাই হচ্ছে মারওয়ার প্ল্যাটু বা মেওয়ার প্ল্যাটু। তো আরাভাল্লির ওয়েস্টার্ন পার্টটাতে আমরা পাই মেওয়ার প্লেন বা মারওয়ার প্লেন, আর ইস্টার্ন পার্টটাতে পাই মারওয়ার প্ল্যাটু বা মেওয়ার প্ল্যাটু। এটাই ডিফারেন্স। তো এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো মারওয়ার প্ল্যাটু আর মেওয়ার প্ল্যাটু এটা ইস্টার্ন রাজস্থানে অবস্থিত এবং আরাভাল্লির সংলগ্ন অঞ্চলে অবস্থিত, আরাভাল্লির জাস্ট ইস্টে অবস্থিত। মারওয়ার প্লেন ইজ টু দ্য ওয়েস্ট অফ আরাভাল্লি, whereas মারওয়ার প্ল্যাটু ইজ টু দ্য ইস্ট অফ আরাভাল্লি। এর অ্যাভারেজ এলিভেশনটা খুব বেশি নয়, 250 থেকে 500 মিটার সি লেভেল থেকে, এবং এর যে স্লোপটা সেটা ইস্টের দিকে ঢালু। তো ইস্টের দিকে ঢালু বলে এখানে কিছু নদী প্রবাহিত হয়, যার এক্সাম্পল হচ্ছে বানস এবং আহ, বানসের কিছু ট্রিবিউটারি আছে যেমন বিরাজ, খাড়ি। এগুলো আরাভাল্লির থেকেই উৎপত্তি লাভ করে এবং আরাভাল্লিকে ক্রস করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে চম্বল নদীর সাথে মিলিত হয়। তো এই জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া সব থেকে ইম্পর্টেন্ট নদী হচ্ছে চম্বল, এবং বাকি নদীগুলো চম্বল নদীর সাথে গিয়েই জয়েন করে। ওকে, এখানে ইরোশনাল অ্যাক্টিভিটি দেখা যায়, এবং ইরোশনাল অ্যাক্টিভিটি এখানে এত বেশি, নদীগুলোর দ্বারা এত পরিমাণে ইরোশনাল অ্যাক্টিভিটি হয়েছে যে এই মালভূমিটা প্রায় একটা সমান ভূমিতে পরিণত হয়েছে বা একটা রোলিং প্লেনে পরিণত হয়েছে। তো এই রোলিং প্লেন কথাটার অর্থ কি? রোলিং প্লেন বলতে বোঝায় যে পুরোপুরি সমভূমি নয়, ঢেউ খেলানো সমভূমি, সেখানে ঢেউ খেলানো আহ উঁচু নিচু ভূমিরূপ দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় রোলিং প্লেন। তো দিস plateau, Mewar Plateau, has been converted into a rolling plain.
ওকে, এটা গেল মেওয়ার প্ল্যাটু বা মারওয়ার প্ল্যাটুর ক্যারেক্টারিস্টিক্স। এরপরে দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। সেন্ট্রাল হাইল্যান্ডের মধ্যে এটাকে আমরা কি বলি, ইট ইজ অলসো কল্ড দ্য মধ্য ভারত পাঠার অর মধ্য ভারত প্ল্যাটু। তো সেন্ট্রাল হাইল্যান্ড বা হিন্দি করলে মধ্য ভারত পাঠার বলা যায়। এটা কোথায় আছে? এটা মারওয়ার প্ল্যাটু বা মেওয়ার প্ল্যাটু একদম সংলগ্ন অঞ্চলে অবস্থিত। তো ম্যাপের মধ্যে এই যে এখানে মেওয়ার প্ল্যাটুটা রয়েছে বা ইস্ট রাজস্থান আপল্যান্ড রয়েছে, তার উপরেই এই রকম জায়গাতে এই পুরো প্ল্যাটুটা হচ্ছে এটা মধ্য ভারত পাঠার। এই অঞ্চলটা হচ্ছে মধ্য ভারত প্ল্যাটু। এই যে লেখাও আছে মধ্য ভারত প্ল্যাটু, হালকা রঙের লেখা আছে। তো also called the Madhya Bharat Pathar or Madhya Bharat Plateau, it is the east of Marwar or Mewar upland. Most of the plateau comprises the basin of Chambal River, which flows in a rift valley. এখান থেকে চম্বল নদী প্রবাহিত হয়, যেটা যমুনার একটা উপনদী, উত্তর দিকে প্রবাহিত হয়েছে। ওকে, তো চম্বল নদীটা প্রবাহিত হয়ে এই জায়গাটাকে বিভিন্ন রকম ভাবে ইরোড করেছে। তো দেখো এটা হচ্ছে আরাভাল্লি, আরাভাল্লি সংলগ্ন অঞ্চল মেওয়ার প্ল্যাটু। মেওয়ার প্ল্যাটুর পাশে এরকম ভাবে দেখতে পাবে মধ্য ভারত পাঠার। এর উত্তর দিকে উত্তর ভারতের সমভূমি, বাঁ দিকে রয়েছে মেওয়ার বা মারওয়ার প্ল্যাটু, ডান দিকে বুন্দেলখণ্ড আপল্যান্ড বা বুন্দেলখণ্ডের মালভূমি, আর দক্ষিণ দিকে পাবে মালওয়া প্ল্যাটু। এইভাবে অবস্থান করছে। তো এই জিনিসগুলো এখানে যা যা আছে এগুলো সব তোমাদের ম্যাপ ফলো করতে হবে। কোথায় কোন মানে কোথায় অবস্থিত এর অবস্থানটা একটা ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ম্যাপ নিয়ে বসলেই যা যা এখানে লেখা আছে সেগুলো মুখস্থ না করে ম্যাপটার মধ্যে দেখবে কোথায় অবস্থিত, তাহলেই বুঝতে পেরে যাবে। তো ম্যাপ ধরে ধরে পড়ার দরকার নেই, সরি, নোট ধরে ধরে নয়, ম্যাপটা ধরে ধরে পড়লেই তুমি তোমার লোকেশন ক্লিয়ার হয়ে যাবে এবং সেখান থেকে কি কি রিভার ফ্লো করছে সেগুলোকে আইডেন্টিফাই করে নেবে। তাহলেই বেরিয়ে যাবে যে এই পুরো জায়গাটার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন। তো দেখো এখান থেকে নদীগুলো কি কি ফ্লো করে, কালী সিন্ধ, রানা প্রতাপ সাগর, বানাস, এই সমস্ত নদীগুলো এই মেওয়ার প্ল্যাটুর থেকে অরিজিনেট হয় এবং মধ্য ভারত পাঠার বা সেন্ট্রাল হাইল্যান্ড দিয়ে ফ্লো করছে। এবং এখানেও আমরা রোলিং প্ল্যাটু আর রাউন্ডেড হিলস দেখতে পাই, যেগুলো স্যান্ডস্টোনের তৈরি। এখানে থিক ফরেস্ট জন্মাতে দেখা যায় এবং চম্বল নদী এই জায়গাটাকে এমন ভাবে ক্ষয় করেছে, এখানে চম্বল নদীর র্যাভাইন ইরোশন তৈরি করেছে এবং র্যাভাইন ইরোশনের ফলে এই জায়গাটাতে চাষবাসের মতন উপযুক্ত ভূমি আর নেই। তো যেহেতু চাষবাসের উপযুক্ত ভূমি নেই, তাই এখানে আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাই। এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে কেমন হয়। তো এরকম ন্যাড়া ভূমিরূপ তৈরি করে যেখানে চাষবাস করার উপযুক্ত জায়গা পাওয়া যায় না। ওকে, তো এটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডের ক্যারেক্টারিস্টিক্স, কোথায় অবস্থিত আর তার বৈশিষ্ট্যগুলো কি কি। এবার সেন্ট্রাল হাইল্যান্ডের পাশেই যে প্ল্যাটুটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বুন্দেলখণ্ড। তো এই বুন্দেলখণ্ডের লোকেশনটা কি, বুন্দেলখণ্ডের উত্তর দিকে উত্তর ভারতের সমভূমি, এর উত্তরের সীমানা তৈরি করে যমুনা নদী এবং দক্ষিণ দিকে রয়েছে বিন্ধ্য পাহাড়। দক্ষিণ দিকে বিন্ধ্য পাহাড়, এই বিন্ধ্য পাহাড়ের জন্য বুন্দেলখণ্ডের আপল্যান্ডটা বৃষ্টিপাত পায় না। যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকে সেটা বিন্ধ্য পাহাড়ের বাধা পেয়ে আর বুন্দেলখণ্ডে পৌঁছাতে পারে না, তাই বুন্দেলখণ্ডটা একটা শুষ্ক অঞ্চলে পরিণত হয়। তো বুন্দেলখণ্ডের মধ্যে দেখো যমুনা নদী এর নর্থ দিয়ে প্রবাহিত হয়, মধ্য ভারত পাঠার এর পশ্চিম দিকে আছে এবং পূর্ব দিকে আছে ভিন্ধিয়ান স্কার্পল্যান্ড বলে একটা এরিয়া। আর সাউথ ইস্টে ভিন্ধিয়ান স্কার্পল্যান্ড রয়েছে আর মালওয়া প্ল্যাটু রয়েছে এর সাউথে। তো এই যে পয়েন্টটা, এই প্রথম পয়েন্টটা দেখলে তোমাদের প্রবলেম হতে পারে যে কোথায় কোন দিকে কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি রেকমেন্ড করব জাস্ট তোমরা ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ম্যাপটা দেখো, যা ম্যাপের মধ্যে দেখবে সেটাই এখানে লেখা আছে। সুতরাং তোমাকে এই লেখাটা না পড়ে ম্যাপটাকে মাথার মধ্যে ইমেজটা তৈরি করে নিলে এটা তুমি নিজেই লিখতে পারবে, নিজেই বলতে পারবে যে কোথায় কোন দিকে কি রয়েছে।
তারপরের বৈশিষ্ট্যগুলো কি কি? এই বুন্দেলখণ্ড নিচ দ্বারা গঠিত। বুন্দেলখণ্ড নিচ অ্যাকচুয়ালি কি? নিচ একটা রূপান্তরিত শিলা, যেটা গ্রানাইট পাথরের রূপান্তরিত রূপ। তো গ্রানাইট পাথর অবশ্যই থাকবে নিচ থাকতে হলে, কারণ গ্রানাইট রূপান্তরিত হয়ে নিচ তৈরি হয়। এটা উত্তরপ্রদেশের 5টা ডিস্ট্রিক্টকে টাচ করে এবং মধ্যপ্রদেশের 4টে ডিস্ট্রিক্টকে টাচ করে অবস্থান করছে এই বুন্দেলখণ্ডের আপল্যান্ডটা। এখানে 300 থেকে 600 মিটার উচ্চতা, এই প্ল্যাটুটার উচ্চতা 300 থেকে 600 মিটার, যার উত্তর দিকে যমুনা নদী এর বাউন্ডারিটা তৈরি করে রেখেছে। ছোট ছোট এখানে হিলক্স বা স্মল হিলস দেখতে পাই, যেগুলো গ্রানাইট এবং স্যান্ডস্টোন দ্বারা তৈরি। তো মূলত গ্রানাইটিক রকস এখানে দেখতে পাই। বুন্দেলখণ্ড নিচ বিখ্যাত এবং ইরোশনাল অ্যাক্টিভিটির জন্য এখানেও আমরা আন্ডুলেটিং ল্যান্ডফর্ম বা রোলিং প্লেন দেখতে পাই, এবং যার একটা বিশেষ নাম হচ্ছে সেনাইল টোপোগ্রাফি। এই প্রশ্নটা পরীক্ষায় করতে পারে যে সেনাইল টোপোগ্রাফি আমরা কোথায় পাবো, তো তোমাদের আনসার হবে বুন্দেলখণ্ড আপল্যান্ডে। এই অঞ্চল দিয়ে বিশেষ নদী যেগুলো প্রবাহিত হয় তার কয়েকটা হচ্ছে বেতোয়া, ধাসন, কেন। বেতোয়া, ধাসন, কেন এগুলো কিছু বিশেষ রিভার যেগুলো এই অঞ্চলের মধ্যে দিয়ে ফ্লো করেছে। বুন্দেলখণ্ড প্ল্যাটু এবং তারপর আসছে মালওয়া প্ল্যাটু। এটা খুব ইম্পর্টেন্ট, মালওয়া প্ল্যাটুর থেকে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেওছে। তো মালওয়া প্ল্যাটুর অবস্থানটা কি? এই বুন্দেলখণ্ডেরই ঠিক সাউথ ওয়েস্টের দিকে অবস্থান করছে মালওয়া প্ল্যাটু। এই যে অঞ্চলটা, এটা হচ্ছে মালওয়া প্ল্যাটুর অঞ্চল, আর এর ইস্টের দিকে এই পোর্শনটা হচ্ছে বুন্দেলখণ্ড। তো দেখো, মালওয়া প্ল্যাটুর দক্ষিণে রয়েছে বিন্ধ্য পাহাড়, পশ্চিম দিকে রয়েছে আরাবল্লী, উত্তর দিকে হচ্ছে মধ্য ভারত পাঠার, আর উত্তর পূর্ব দিকে রয়েছে বুন্দেলখণ্ডের প্ল্যাটু। তো এই ম্যাপটাকে দেখলেই তোমরা বুঝতে পারছো মালওয়া প্ল্যাটুর লোকেশনটা কি হবে। তাহলে এইবার তোমরা পড়ে দেখবে যে এখানে সেই পয়েন্টস গুলোই মেনশন করা আছে। কি বলছে? মালওয়া প্ল্যাটু রাফলি forms a triangle based on the Vindhyan hills, bounded by the Aravalli range to the west, Madhya Bharat Pathar to the north, and Bundelkhand to the east. ব্যাস। তো ম্যাপটাকে বুঝতে পারলে এখানে এর লোকেশন বলতে তোমাদের কোনো সমস্যাই হবে না। নেক্সট, this plateau has two system of drainage, one towards the Arabian Sea, নর্মদা, তাপ্তি and মাহি। এই নদীগুলো আরবিয়ান সি এর দিকে ফ্লো করে। আবার এখানে আরেকটা সিস্টেম রয়েছে যে নদীগুলো উত্তর দিকে বে অফ বেঙ্গলের দিকে যায়, যেমন চম্বল, বেতোয়া, এগুলো যমুনাকে জয়েন করে, যমুনা গঙ্গাকে, এবং ফাইনালি তো বে অফ বেঙ্গলে গিয়ে মিশছে। তাই এই মালওয়া রিভার থেকে যে নদীগুলো বেরোয় তার কয়েকটা যায় পশ্চিম দিকে আরব সাগরে জয়েন করতে, আবার কিছু যেগুলো পূর্ব দিকে প্রবাহিত হয়ে, প্রথম ইনিশিয়ালি উত্তর দিকে প্রবাহিত হয়, তারপরে যমুনা গঙ্গাকে মিলিত হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে জয়েন করছে। তো এই নদী, এই অঞ্চলটার ইন দ্য নর্থ, এই অঞ্চলটার নর্থের দিকে ইট ইজ ড্রেনড বাই চম্বল অ্যান্ড মেনি অফ ইটস রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। তো এই অঞ্চলটার মধ্যে দিয়ে চম্বল এবং তার রাইট হ্যান্ড সাইড ট্রিবিউটারিজ গুলো কি কি গেছে, যেমন কালী, সিন্ধ, পার্বতী, এগুলো সব চম্বলেরই ট্রিবিউটারি, যেগুলো রাইট হ্যান্ড সাইডের মধ্যে দিয়ে, রাইট মানে চম্বলের রাইট হ্যান্ড সাইড ট্রিবিউটারি, যেগুলো মালওয়া প্ল্যাটুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চম্বল নদীতে গিয়ে জয়েন করে। So it also includes the upper course of the Sindh, the Ken and Betwa. So এটা হচ্ছে মালওয়া প্ল্যাটু। মালওয়া প্ল্যাটুর মধ্যে অ্যাভারেজ হাইট আমরা দেখতে পাই এটা 600 মিটার উত্তর দিকে, এবং দক্ষিণ দিকে আস্তে আস্তে এর হাইটটা কমে গেছে। দক্ষিণ দিকে এটার হাইট 500 মিটারের কাছাকাছি। ওকে, দক্ষিণ থেকে উত্তর দিকে ঢালু। ওকে, দক্ষিণ থেকে উত্তর দিকে ঢালু, অর্থাৎ দক্ষিণ দিকে 600 মিটার আর উত্তর দিকে এটার হাইট 500 মিটারের কাছাকাছি, এবং যত উত্তরে গেছে তত মধ্য ভারত পাঠারের সাথে মিশে তারপরে এই প্ল্যাটুটা শেষ হয়েছে। তো দক্ষিণ থেকে উত্তর দিকে ঢালু বলেই এখানকার নদীগুলো দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। চম্বল, বেতুয়া, কেন এগুলো দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। এখানে চম্বল র্যাভাইন্স দেখতে পাই। এইখানেও আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাই,
চম্বল নদী ইরোশনের ফলে যে চম্বল র্যাভাইন তৈরি করেছে, তার ফলে আমরা এখানেও ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তৈরি হতে দেখি। এটা হচ্ছে মালওয়া প্ল্যাটুর বৈশিষ্ট্য। তো এই পুরো অঞ্চল, এটা আহ, মধ্যপ্রদেশের ম্যাপটা দেখানো আছে, এটা মালওয়া প্ল্যাটু নয়। মালওয়া প্ল্যাটুটা মধ্যপ্রদেশের 4টে আর উত্তরপ্রদেশের প্রায় 5টা ডিস্ট্রিক্ট নিয়ে অবস্থান করছে এটা। নেক্সট, বাঘেলখান প্ল্যাটুতে আসো। তো দেখো, বাঘেলখান প্ল্যাটুটা এটা অবস্থান করছে আবার মধ্যপ্রদেশের মধ্যে, যার উত্তর দিকে মৈকাল পর্বত রয়েছে। মধ্য ভারত এই বাঘেলখান্ডের মধ্যে, বাঘেলখান প্ল্যাটুর মধ্যেই মৈকাল রেঞ্জটা অবস্থান করছে। মৈকাল রেঞ্জ কোনটা? সাতপুরার একটা রেঞ্জ হচ্ছে মৈকাল। তো সাতপুরা মানে কি? 7টা পাহাড় দ্বারা তৈরি। তো সাতপুরারই একটা রেঞ্জ হচ্ছে মৈকাল, যেটা বাঘেলখান্ডের মধ্যে অবস্থান করে। তো এই যে বাঘেলখান্ড প্ল্যাটুটা, যার মধ্যে আমরা লাইমস্টোন এবং স্যান্ডস্টোনই ম্যাক্সিমাম দেখতে পাই, তবে পূর্ব দিকে এই বাঘেলখান্ড প্ল্যাটুটা ছোটনাগপুর প্ল্যাটুকে টাচ করে গিয়ে, এবং এই পূর্ব দিকে ছোটনাগপুর প্ল্যাটু সংলগ্ন অঞ্চলে আমরা দেখতে পাবো গ্রানাইট এবং নিজ জাতীয় শিলা। এই প্ল্যাটুটার মধ্যে দিয়ে সোন নদী উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এর মধ্যে দিয়ে সোন উত্তর দিকে প্রবাহিত হয়েছে, এবং এই প্ল্যাটুটার মাঝখানটা ভিপি টাইপের, মাঝখানটা উঁচু, যেটা একটা ওয়াটার ডিভাইড বা জল বিভাজিকা তৈরি করে, যার উত্তর দিকে সোন নদী প্রবাহিত হয়। ধরো এটা ছোটনাগপুর প্ল্যাটুর সংলগ্ন অঞ্চল হচ্ছে বাঘেলখান্ড, এর উত্তর দিকে সোন নদী যাচ্ছে এবং এর দক্ষিণ দিকে মহানদী যাচ্ছে। তো এই যে বাঘেলখান্ডের মধ্যভাগটা, উঁচু অংশটা, এটা সোন আর মহানদীর মাঝখানে জল বিভাজিকা তৈরি করছে। So the central part of plateau acts as a water divide between the Son drainage system and Mahanadi river system. So this region is uneven with general elevation varying from 150 মিটার to 1200 মিটার। মানে এখানে 150 মিটার থেকে 1200 মিটার পর্যন্ত এই প্ল্যাটুটার হাইট ওঠানামা করছে, কোথাও বেশি কোথাও কম। এবং ভার্নের অ্যান্ড কৈমুর আর লোকেটেড ক্লোজ টু দ্য থ্রু অ্যাক্সিস। ভার্নের আর কৈমুর কি? এগুলো বিন্ধ্য পাহাড়ের লোকাল নেম। বিন্ধ্য পাহাড়কে পূর্ব দিকে ভান্ডের এবং কৈমুর পাহাড় বলা হয়। এই ভান্ডের আর কৈমুর, এই যে লোকাল নেম গুলো, এটা বাঘেলখান্ডের পাশেই অবস্থিত এই রেঞ্জগুলো। এবং এই জায়গাটা খুব একটা বেশি ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যায়নি। দ্য জেনারেল হরাইজন্টালিটি অফ দ্য স্ট্রাটা শোজ দ্যাট দিস এরিয়া হ্যাজ নট আন্ডারগন এনি মেজর ডিস্টারবেন্সেস। অর্থাৎ এই বাঘেলখান্ডের যে আন্ডারলাইং যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটার মধ্যে খুব বেশি ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় না, যার থেকে বোঝা যায় যে এই জায়গাটাতে খুব একটা বেশি পরিবর্তন কিছু হয়নি, খুব একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এই জায়গাটা যায়নি। এটা হচ্ছে বাঘেলখান্ডের ক্যারেক্টারিস্টিক্স। তো এটা দেখতে পাচ্ছ, এই যে অঞ্চলটা এখানে মার্ক করা আছে, এটা বাঘেলখান্ড রিজিয়ন। এরপরে এর ইস্টার্ন পার্টে একটা অঞ্চল চলে আসবে, ইস্টার্ন পার্ট, যেটাকে আমরা বলবো কি ছোটনাগপুর প্ল্যাটু। তো ছোটনাগপুর প্ল্যাটুর আগে আরেকটা ছোট প্ল্যাটু এখানে ডিসকাস করা আছে, সেটা হচ্ছে রোহতাস প্ল্যাটু। রোহতাস প্ল্যাটুটার কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে? রোহতাস প্ল্যাটু অলসো রেফার টু অ্যাজ কাইমুর প্ল্যাটু। এটাকে কাইমুর, ভান্ডের এবং কাইমুর একটু আগেই বলছিলাম যে বিন্ধ্য পাহাড়েরই অপর নাম। তো রোহতাস প্ল্যাটু অলসো রেফার টু অ্যাজ কাইমুর প্ল্যাটু is a plateau that lies in the southwestern part of Bihar. বিহারের সাউথ ওয়েস্টে অবস্থান করে। The Rohtas Plateau or Kaimur Plateau comprises about 800 square miles. It is an undulating tableland. At Rohtasgarh, it attains a height of 1490 feet, মানে 450 মিটার সি লেভেলের কাছাকাছি রাইজ করেছে। তো মূলত এটা মধ্যপ্রদেশেই পাওয়া যায় এই প্ল্যাটুটা। সারাউন্ডিং জিওগ্রাফি, এখানে কি কি আছে আশেপাশে? তো সিরিজ অফ ফ্লুভিয়াল প্ল্যাটু that run along the Kaimur range consist of series of descending plateau. মানে অনেকগুলো ছোট আকারের প্ল্যাটু দ্বারা ঘেরা মাঝখানে এই প্ল্যাটুটা, যার মধ্যে
ভান্ডের প্ল্যাটু, রেওয়া প্ল্যাটু আমরা দেখতে পাই, যে প্ল্যাটু দ্বারা এই প্ল্যাটুটা আবৃত বা ঘেরা, মধ্যপ্রদেশে অবস্থিত। খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়, খুব একটা আহ, প্রয়োজনীয় প্রশ্ন এখান থেকে আসার কিছু নেই। জাস্ট কাইমুর রোহতাস প্ল্যাটু বলতে আমরা এই অঞ্চলটাকে দেখতে পাচ্ছি, উত্তরপ্রদেশ এবং তার দক্ষিণে উত্তরপ্রদেশ বিহার, তার সাথে বাউন্ডারি তৈরি করছে মধ্যপ্রদেশ, সেই অঞ্চলটাতে আমরা দেখতে পাই। ওকে, তো কাইমুর প্ল্যাটু বলেছে যখন ভান্ডের প্ল্যাটু সম্পর্কে ডিসকাস করতে হবে। কাইমুর, ভান্ডের এগুলো বিন্ধ্য পর্বতেরই নাম। তো সেইখান থেকে ভান্ডের এবং কাইমুর দুটো প্ল্যাটুর নামকরণ হয়েছে। ভান্ডের প্ল্যাটু ইজ আ প্ল্যাটু ইন দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ ইন ইন্ডিয়া। ইট হ্যাজ অ্যান এরিয়া অফ 10,000 স্কোয়ার কিলোমিটার। 10,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই প্ল্যাটুটা অবস্থান করছে। তো ডেকান প্ল্যাটুর, এটা মানে ডেকান প্ল্যাটুর সাথে উত্তরের যে গঙ্গা প্ল্যাটু রয়েছে সেটাকে কানেক্ট করে। It links the Deccan Plateau to the south with the Indo-Gangetic Plain and the Chotanagpur Plateau to the north and east respectively. The plateau is part of Vindhya range in central India. ওকে, এই যে বলেছি বিন্ধ্য পর্বতেরই নাম কাইমুর, ভান্ডের, সেখান থেকে এই নামগুলো হয়েছে। চলো নেক্সট আমরা আচ্ছা, এই ম্যাপের মধ্যে আমরা প্ল্যাটুস গুলোকে আরেকবার ডিমার্কেট করে নিতে পারি। এটা আরাভাল্লি রেঞ্জ দেখিয়েছিলাম, তার সাথে ইস্ট রাজস্থান আপল্যান্ড বা মারওয়ার প্ল্যাটু বা মেওয়ার প্ল্যাটু। তার উপরের অঞ্চলটাতে পাবো আমরা কি, এটা হচ্ছে মধ্য ভারত পাঠার। তারপর এদিকে চলে আসবে বুন্দেলখণ্ড। ওকে, বুন্দেলখণ্ডের নিচে আমরা মালওয়া প্ল্যাটু দেখতে পাবো। মালওয়া প্ল্যাটুর দক্ষিণে আমরা পাবো বিন্ধ্য পাহাড়। বিন্ধ্য পাহাড়ের সাথে এইদিকে পাবো আমরা বাঘেলখণ্ড। তার পূর্ব দিকে পাবো ছোটনাগপুর প্ল্যাটু। এবং এই বাঘেলখণ্ড মধ্য ভারত মানে মধ্যপ্রদেশের মধ্যে, এখানে ভান্ডের, কাইমুর এই প্ল্যাটুস গুলো ছোট ছোট দেখতে পাই। তো তোমরা ম্যাপের মধ্যে ভান্ডের প্ল্যাটু, কাইমুর প্ল্যাটু এগুলো পাবে না, তাও নোটের মধ্যে আমি সেগুলো অ্যাড করে দিয়েছি। এগুলোর থেকে সেরকম কোশ্চেন কিছু আসার নেই, জাস্ট লোকেশন গুলো দেখে রাখাটাই ইম্পর্টেন্ট। চলে যাবে নেক্সট পয়েন্টে, ছোটনাগপুর প্ল্যাটু। খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন হয়, তাই এখানে ছোটনাগপুর প্ল্যাটুর থেকে আমি অনেকগুলো পয়েন্ট অ্যাড করেছি, প্রত্যেকটা পয়েন্টই তোমাদের দেখতে হবে। দেখো, ছোটনাগপুর প্ল্যাটু রিপ্রেজেন্টস দ্য নর্থ ইস্টার্ন প্রজেকশন অফ ইন্ডিয়ান পেনিনসুলা। এটা একদম পেনিনসুলার প্ল্যাটুর নর্থ ইস্টার্ন সাইডে অবস্থিত এবং পুরো ঝাড়খণ্ড, কোন কোন স্টেটে আছে এটা, পুরো ঝাড়খণ্ড, কিন্তু ঝাড়খণ্ডের বাইরেও বিহার, ওয়েস্ট বেঙ্গলের কিছু পোর্শন, নেক্সট রয়েছে উড়িষ্যাতে কিছুটা টাচ করছে, ছত্তিশগড়ে রয়েছে। এই পাঁচটা স্টেটকে মেনলি টাচ করে রয়েছে ছোটনাগপুর প্ল্যাটু। The Son River flows in the northwest of the plateau and joins the Ganga River. তো এই প্ল্যাটুর মধ্যে দিয়ে সোন নদী প্রবাহিত হয়ে গঙ্গাকে জয়েন করে। সোন গঙ্গার একটা উপনদী। পুরো প্ল্যাটুটার অ্যাভারেজ হাইট 700 মিটারের কাছাকাছি এবং গন্ডোয়ানা রক দ্বারা তৈরি। এবং এই গন্ডোয়ানা রক্সে আমরা কি পাই, গন্ডোয়ানা রক্স থেকে আমরা কয়লা পাই, যার জন্য এই ছোটনাগপুর প্ল্যাটু থেকে প্রচন্ড পরিমাণে কয়লা উত্তোলন করা হয়। The plateau is drained by numerous rivers and streams in different directions and present a radial drainage pattern. এখান থেকে রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন তৈরি করা হয়। রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন মানে কি, ধরো একটা প্ল্যাটু যার বিভিন্ন দিকে বিভিন্ন নদী প্রবাহিত হয়ে বেরোচ্ছে, তো যখন একটা প্ল্যাটুর থেকে বিভিন্ন ডিরেকশনে নদীগুলো প্রবাহিত হয় সেটাকে বলা হয় রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। তো এইখান থেকেও এরকম রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন আমরা তৈরি হতে দেখি, যার মধ্যে কি কি নদী আছে, দামোদর নদী, সুবর্ণরেখা নদী, নর্থ কোয়েল, সাউথ কোয়েল, বরাকর, এই সমস্ত নদীগুলো আমরা ছোটনাগপুর প্ল্যাটু থেকে বিভিন্ন দিকে স্প্রেড হয়ে বেরোতে দেখতে পাই। The Damodar river flows through the middle of this region in a rift valley. একটা রিফট ভ্যালি তৈরি করে দামোদর নদী ওয়েস্ট থেকে ইস্টে প্রবাহিত হয় এবং ফাইনালি হুগলি নদীকে জয়েন করে। হিয়ার
আর দ্য গন্ডোয়ানা কোল ফিল্ডস হুইচ প্রোভাইড দ্য বাল্ক অফ কোল ইন ইন্ডিয়া। এখানে গন্ডোয়ানা কোল ফিল্ড রয়েছে, যেখান থেকে মূলত আমাদের ভারতের কয়লা উত্তোলন করা হয়। ভারতের ম্যাক্সিমাম কোল এখান থেকেই প্রোডাকশন হয়। এখানে ঝরিয়া রয়েছে, যেটা ইন্ডিয়ার সব থেকে বড় কোল মাইন, এবং এখানে রানীগঞ্জ রয়েছে। রানীগঞ্জ কি? ইন্ডিয়ার ওল্ডেস্ট কোল মাইন। ছোটনাগপুর প্ল্যাটুর থেকেই মূলত কয়লা পাওয়া যায় বলে এখানেই কোল লার্জেস্ট কোল মাইন, ওল্ডেস্ট কোল মাইন গুলো দেখতে পাবো। এবার এই ছোটনাগপুর প্ল্যাটুর মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, সেটা দামোদর, অলরেডি বললাম। এই দামোদর নদীটাই প্ল্যাটুটাকে দুটো ভাগে ভাগ করে। তো দামোদর নদীর উত্তর দিকে যে উত্তর দিকে, দামোদর নদীর উত্তর দিকে যে অংশটা, সেটাকে বলা হয়, দামোদরের উত্তরের যে অংশটা সেটাকে বলা হয় হাজারিবাগ প্ল্যাটু। উত্তর দিকে প্রবাহিত অংশটাকে বলা হয় হাজারিবাগ প্ল্যাটু, এবং দক্ষিণ দিকের যে অংশটা, মানে দামোদর নদীর উত্তরের অংশ হাজারিবাগ, দামোদর নদীর দক্ষিণের দিকটা হচ্ছে রাঁচি প্ল্যাটু নামে পরিচিত। ওকে, তো হাজারিবাগ প্ল্যাটু যেটা রয়েছে, এই হাজারিবাগ প্ল্যাটুতে 600 মিটারের উপর আমরা এলিভেশন দেখতে পাই। 600 মিটার হচ্ছে এখানকার মিন সি লেভেলের হাইট, এবং দিস প্ল্যাটু হ্যাজ আইসোলেটেড হিলস। এখানে আইসোলেটেড হিলস দেখতে পাই। এটা পেনি প্লেনের মতন অবস্থান করে। পেনি প্লেন কি? ক্ষয়কার্যের শেষ পর্যায়ে, একদম ক্ষয়কার্যের শেষ পর্যায়ে যে সমভূমি, সমপ্রায় ভূমিতে পরিণত হয়। ডেভিসের তত্ত্ব আছে, যেখানে বলেছেন যে যে কোনো ভূমিরূপ ক্ষয়ের শেষ পর্যায়ে প্রায় সমতলে পরিণত হয়। সেই সমপ্রায় ভূমিকে বলা হয় পেনি প্লেন। The Ranchi Plateau to the south of the Damodar Valley rises to about 600 মিটার, মানে দক্ষিণ দামোদর নদীর দক্ষিণের অংশটাকে যে রাঁচি প্ল্যাটুর কথা বললাম, এই রাঁচি প্ল্যাটু যেটা 600 মিটারের কাছাকাছি সি লেভেল থেকে রাইজ করে, এবং সারফেস ইজ রোলিং হোয়ার দ্য সিটি অফ রাঁচি ইজ লোকেটেড 661 মিটার। এবার উত্তরের দিকে যে হাজারিবাগ প্ল্যাটুটা রয়েছে, এই হাজারিবাগ প্ল্যাটুতে আমরা দেখতে পাই একটা পাহাড় অবস্থান করে, যেটাকে রাজমহল হিলস বলা হয়। হাজারিবাগ প্ল্যাটুতে আমরা রাজমহল হিলস দেখতে পাই। এখানে আমরা মোনাডোনক্স দেখতে পাই। মোনাডোনক্স মানে একই বিষয়, যে ডেভিসের থিওরিতে ক্ষয়কার্যের শেষ পর্যায়ে যে সমপ্রায় ভূমি বলেছে, এবং সেই সমপ্রায় ভূমিতে যে অবশিষ্ট হিলস গুলো থাকে ছোট ছোট, সেইগুলোকে বলা হয় মোনাডোনক। তো এখানে আমরা মোনাডোনকের এক্সাম্পল দেখতে পাই। এখানে আমরা পেনি প্লেন দেখতে পাই। এখানেই অবস্থান করছে রাজমহল পাহাড়। যে রাজমহল ব্যাসাল্টিক রক দ্বারা গঠিত, লাভা ফ্লো এর ফলে এই ব্যাসাল্ট শিলা তৈরি হয়েছিল। তো এই রাজমহল হিলস, যার হাইয়েস্ট পিক হচ্ছে পরেশনাথ, এই অঞ্চলের উচ্চতম শৃঙ্গ হচ্ছে পরেশনাথ, যার উচ্চতা 1366 মিটার, 1366 মিটার। এটা এই ছোটনাগপুর প্ল্যাটুর হাইয়েস্ট পিক বলতে পারো, ঝাড়খণ্ডে অবস্থিত রাজমহল পাহাড়ে। ওকে, তো এই যে অঞ্চলটা মার্ক করা রয়েছে এখানে পার্পেল কালারে, এটা হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটুর এরিয়া। নেক্সট, মেঘালয় প্ল্যাটু। মেঘালয় প্ল্যাটুর ব্যাপারে আমি ডিসকাস করছি। মেঘালয় প্ল্যাটুটা আমি স্টার্ট করছি, জাস্ট একটা মিনিট একটু পর পর। তো মেঘালয় প্ল্যাটুর ব্যাপারে দেখো, মেঘালয় প্ল্যাটুর ব্যাপারে যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে মেঘালয়তে অবস্থিত, নাম শুনেই বুঝতে পারছো। এবং মেঘালয় প্ল্যাটুটা নামকরণ করেছিল মেঘালয় প্ল্যাটুর কে?
মেঘালয়ের নামকরণ করেছিলেন এসপি চ্যাটার্জি। এসপি চ্যাটার্জি, যিনি একজন বাঙালি জিওগ্রাফার ছিলেন, যিনি জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা করেছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তিনি নামকরণ করেছিলেন মেঘালয় প্ল্যাটুর। এটাকে শিলং প্ল্যাটুও বলা হয়, যেহেতু শিলং শহরটা অবস্থিত এখানে। এবার এই যে মেঘালয় প্ল্যাটুটা যদি তোমরা ম্যাপের মধ্যে দেখো, তাহলে এটা মেঘালয়তে অবস্থিত এবং এটা মূল প্ল্যাটুর থেকে অনেকটা দূরে। মানে আমরা যে টপিকটা স্টাডি করছি পেনিনসুলার প্ল্যাটু, দেখবে তার থেকে এটা মনে হচ্ছে যে বাইরে, এটা তার অংশ নয়। কারণ কি? কারণ এটা একসময় একসাথে যুক্তই ছিল, কিন্তু পরবর্তীকালে মাঝখানের অংশটা সাবসিডেন্সের ফলে বসে যায়, এবং মাঝখানের অংশটা বসে যাওয়ার ফলে এখান থেকে গঙ্গা, এদিক থেকে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় এবং এই অঞ্চলটাকে ক্ষয় করে বেরিয়ে চলে গেছে। তো এখন এর মাঝখানে এই অঞ্চলটা আর নেই, এই অংশটা আর নেই, মেঘালয়টা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই দেখে ম্যাপের মধ্যে মনে হবে যে এটা তো মূল প্ল্যাটুর অংশ নয়, কিন্তু এটা প্ল্যাটুর অংশ ছিল। জিওলজিক্যালি এই মেঘালয় প্ল্যাটু আর পেনিনসুলার প্ল্যাটুর মধ্যে অনেক মিল রয়েছে। তো দেখো, পেনিনসুলার প্ল্যাটু এক্সটেন্স ফার্দার ইস্ট বিয়ন্ড দ্য রাজমহল হিল ফ্রম ফ্রম মেঘালয়া অর কল্ড শিলং প্ল্যাটু। তো রাজমহল হিলটারই এটার এক্সটেনশন। এই যে মাঝখানে এখন যে গ্যাপটা তৈরি হয়েছে, একদিকে মেঘালয়তে আমরা যে পাহাড়গুলো পাবো তার মধ্যে আছে গারো, খাসি এবং জয়ন্তিয়া। মেঘালয়তে পাহাড়গুলোকে বলা হয় গারো, খাসি, জয়ন্তিয়া। এই গারো, খাসি, জয়ন্তিয়া আর এইদিকে যে রাজমহল, এটা একটা পাহাড়েরই এক্সটেনশন ছিল। কিন্তু পরবর্তীকালে কি হয়, মাঝখানে যে বললাম সাবসিডেন্সের ফলে বসে যায়, ক্ষয়ের ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে যে গ্যাপটা তৈরি হয়েছে, সেই গ্যাপটাকে বলা হয় গারো রাজমহল গ্যাপ, রাজমহল গারো গ্যাপ বা মালদা গ্যাপও বলে। এটারই নাম হচ্ছে মালদা গ্যাপ। দ্য প্ল্যাটু ইজ ফর্মড বাই আর্কিয়ান কোয়ার্টজাইট শেল অ্যান্ড সিস্ট। এখানে আমরা কোয়ার্টজাইট, শেল এবং সিস্ট এই ধরনের পাথর দেখতে পাই। প্ল্যাটু স্লোপস ডাউন টু দ্য ব্রহ্মপুত্র ভ্যালি ইন দ্য নর্থ অ্যান্ড সুরমা অ্যান্ড মেঘনা ভ্যালি ইন দ্য সাউথ। মানে এই প্ল্যাটুটার ঢালটা কেমন, উত্তর দিকে ব্রহ্মপুত্র ভ্যালির দিকে আর দক্ষিণ দিকে সুরমা ও মেঘনা রিভারের ভ্যালির দিকে। দ্য ওয়েস্টার্ন বাউন্ডারি মোর অর লেস coincides with the Bangladesh border, and the western, central and eastern part of the plateau are known as Garo Hills, Khasi Jaintia Hills and Mikir Hills. তো মিকির হিলস এটা আবার এই মেঘালয় প্ল্যাটুটারই এক্সটেনশন, যেটা আসামে প্রবেশ করেছে। এই যে মেঘালয় প্ল্যাটুটা, এটা আসামে প্রবেশ করে কি নাম হয়? এই প্ল্যাটুটার আসামে নাম হয় কার্বি অ্যাংলং প্ল্যাটু। এটা মাথায় রাখবে যে মেঘালয় প্ল্যাটুকে আসামে বলা হয় কার্বি অ্যাংলং প্ল্যাটু। তো ইটস ওয়েস্টার্ন বাউন্ডারি মোর অর লেস coincides with the বাংলাদেশ বর্ডার। ওয়েস্টের দিকে বাংলাদেশ। এখানে তিনটে পাহাড় আমরা দেখতে পাবো, গারো হিল, খাসি জয়ন্তিয়া হিল আর মিকির হিল। এই মিকির হিলটা কোন প্ল্যাটুতে অবস্থিত? কার্বি আংলং প্ল্যাটুতে অবস্থিত। এখানকার হাইয়েস্ট পিক হচ্ছে শিলং পিক, যার উচ্চতা 1961 মিটার। ইট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ মেঘালয় প্ল্যাটু। কোন পাহাড়ে আছে? গারো পাহাড়ে অবস্থিত। সরি, গারো পাহাড়ে নয়, খাসি পাহাড়ে অবস্থিত। খাসি পাহাড়ে অবস্থিত হচ্ছে শিলং পিক। এটা মেঘালয়ের হাইয়েস্ট পিক, উচ্চতা 1961 মিটার। আর গারো পাহাড়ের হাইয়েস্ট পিক জানতে চাইলে সেটাও মনে রাখবে, গারো পাহাড়ের হাইয়েস্ট পিক হচ্ছে নকরেক, যার উচ্চতা 1412 মিটার। তো এই দুটো পাহাড়েরই হাইয়েস্ট পিক মেঘালয়ের সম্পর্কে মনে রাখতে হবে। ওকে, এটা মেঘালয় প্ল্যাটুর বিষয় গেল। এখানে মানচিত্রের মধ্যে দেখে নাও, এইটা হচ্ছে মেঘালয় স্টেট, মেঘালয় স্টেট এবং মেঘালয় স্টেটে গারো, খাসি, জয়ন্তিয়া এই তিনটে হিল। তারপর এটা কিছুটা আসামে প্রবেশ করে কার্বি আংলং প্ল্যাটু নামে। এখানে রয়েছে মিকির হিলস। আর এইদিকে ছোটনাগপুর প্ল্যাটু। এখানে যে গ্যাপটা তৈরি হয়েছে বর্তমানে, এই গ্যাপটাকে বলা হয় গারো রাজমহল গ্যাপ। এবার আমরা আসছি ডেকান প্ল্যাটুতে। তো এতক্ষণ ধরে আমরা যে পার্টটা ডিসকাস করলাম সেটা পেনিনসুলার প্ল্যাটুর সেন্ট্রাল অংশটা। পেনিনসুলার প্ল্যাটুর দুটো পার্ট আছে,
যদি পুরো পেনিনসুলার প্ল্যাটুর ম্যাপটা দেখো, তাহলে এই মাঝখানের পার্টটা এটাকে বলা হয় সেন্ট্রাল হাইল্যান্ড, আর যে সাউদার্ন পার্টটা এটাকে বলা হয় ডেকান প্ল্যাটু। তো পেনিনসুলার প্ল্যাটু ছিল আমাদের টপিক। পেনিনসুলার প্ল্যাটু আমাদের টপিক, এবং পেনিনসুলার প্ল্যাটুর দুটো ভাগ, একটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, আর একটা হচ্ছে ডেকান প্ল্যাটু। তো সেন্ট্রাল হাইল্যান্ডটা আমরা অলরেডি, এর মধ্যে যা যা জিনিস আছে, মারওয়ার প্ল্যাটু, তারপরে আহ ইস্টের দিকে রয়েছে মালওয়া প্ল্যাটু, বুন্দেলখান্ড, বাঘেলখান্ড, ছোটনাগপুর প্ল্যাটু, মেঘালয় প্ল্যাটু, এগুলো সব ডিসকাস করলাম অলরেডি। এরপরে সাউথের দিকে আসবো। সাতপুরা পাহাড়ের এদিকে সাতপুরা, এদিকে ওয়েস্টার্ন ঘাট, আর এদিকে ইস্টার্ন ঘাট, এই তিনটে পাহাড় দ্বারা আবৃত মাঝখানের যে প্ল্যাটু রিজিয়নটা, এটাকে বলা হচ্ছে আহ এই অঞ্চলটাকে কি বলা হয়, এটার নাম দেওয়া হয়েছে ডেকান প্ল্যাটু। তো ডেকান প্ল্যাটুর আবার তিনটে ভাগ বলেছিলাম, যে মহারাষ্ট্র এটাকে বলে মহারাষ্ট্র প্ল্যাটু, তারপর কর্ণাটকাতে বলা হয় কর্ণাটকা প্ল্যাটু, এবং তেলেঙ্গানাতে বলা হয় তেলেঙ্গানা প্ল্যাটু। সেগুলোকে এক এক করে ডিসকাস করব। তো প্রথমে বলছে ইট কভার্স এন এরিয়া অফ 5 লাখ স্কোয়ার কিলোমিটার। তার মানে এই যে তিনটে পাহাড় দিয়ে ঘেরা সাতপুরা, পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট, সাতপুরা, পশ্চিম ঘাট, পূর্ব ঘাট, এর মাঝখানে যে অঞ্চলটা সেটাকে ডেকান প্ল্যাটু বলছে, এবং এই ডেকান প্ল্যাটুটা প্রায় 5 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া কভার করে। It is a triangular in shape and is bounded by Satpura and the Vindhya in the northwest and Mahadev and Maikal in the north. The Western Ghat in the west and Eastern Ghat in the east. তো কোথায় কি কি পাহাড় দিয়ে ঘেরা সেটার কথা বলেছে। এর অ্যাভারেজ এলিভেশন 600 মিটার। It rises to 1000 মিটার in the south but dips to 500 মিটার in the north. দক্ষিণের দিকে এটার উচ্চতা বেশি, উত্তরের দিকে এর উচ্চতা কম। জেনারেল স্লোপ ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঢালু, এবং সেই কারণে এখানকার নদীগুলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, এগুলো ইস্টের দিকে ফ্লো করে, এবং এই রিভার গুলো এখান থেকে ফ্লো করে এই পুরো প্ল্যাটুটাকে আবার অনেকগুলো সাব প্ল্যাটুতে ডিভাইড করেছে। এই সাব প্ল্যাটু গুলোর মধ্যে এই যে ম্যাপের মধ্যে দেখো, এটা বিন্ধ্যা, এদিকে সহ্যাদ্রি, এর মধ্যে ডেকান প্ল্যাটু রয়েছে। ডেকান প্ল্যাটু মানে বস্তার ক্র্যাটন, ধারওয়ার ক্র্যাটন, এগুলো হচ্ছে আন্ডারলাইং কিছু লেয়ার, আন্ডারলাইং কিছু লেয়ার, সেই লেয়ার গুলোর কথা এখানে মেনশন করেছে। এছাড়া আর কি ক্র্যাটন রয়েছে, আরাভাল্লি ক্র্যাটন, বুন্দেলখণ্ড ক্র্যাটন। ক্র্যাটন বলতে যেখানে পার্টিকুলার কিছু রকস পাওয়া যায়। তো মহারাষ্ট্র প্ল্যাটু, কর্ণাটকা প্ল্যাটু আর তেলেঙ্গানা প্ল্যাটু, এগুলো নিয়েই তো ডেকান প্ল্যাটু। এবার এক এক করে এই তিনটে প্ল্যাটুকে ডিসকাস করা হয়েছে। মহারাষ্ট্র প্ল্যাটুর কি বৈশিষ্ট্য? The Maharashtra Plateau lies in Maharashtra. It forms the northern part of Deccan Plateau. Much of the region is underlain by basaltic rock or of lava origin. Most of the Deccan Trap lies in this region. তো ডেকান ট্র্যাপ অঞ্চলের মধ্যে পড়ে এই মহারাষ্ট্র প্ল্যাটুটা। ডেকান ট্র্যাপ কি? ট্র্যাপ কথাটার মানে হচ্ছে স্টেয়ার, সুইডিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসা শব্দ, ধাপ বা সিঁড়ি। এখানে লেয়ারে লেয়ারে ব্যাসাল্ট রক, লাভা ফ্লো হয়েছিল, ব্যাসাল্ট রক জমা হয়েছিল, তাই এটার নাম হয়ে গেছে ডেকান প্ল্যাটু, ডেকান ট্র্যাপ। তো আমরা মহারাষ্ট্রের ডেকান ট্র্যাপ দেখতে পাই, মোস্টলি মহারাষ্ট্রে অবস্থিত ডেকান ট্র্যাপটা লুকস লাইক আ রোলিং প্লেন ডিউ টু ওয়েদারিং। হরাইজন্টাল লাভা শিট, হরাইজন্টাল লাভা শিট মানে এইভাবে ও একটার উপর আরেকটা লাভার শিট জমা হয়ে হয়ে তৈরি হয়। ওকে, দ্য ব্রড অ্যান্ড শ্যালো ভ্যালিজ অফ দ্য গোদাবরী, ভীমা, কৃষ্ণা, এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে by flat top, steep and slide hills and ridges. Entire area is covered by black cotton soil known as রেগুর। এই অঞ্চলে আমরা রেগুর সয়েল দেখতে পাই, কটন কাল্টিভেশনের জন্য ভালো। এগুলো মহারাষ্ট্র প্ল্যাটুর বৈশিষ্ট্য। তারপর কর্ণাটকা প্ল্যাটুতে আসো। কর্ণাটকা প্ল্যাটু ইজ অলসো নোন অ্যাজ মাইসোর প্ল্যাটু, যেহেতু কর্ণাটকার পুরোনো নাম ছিল মাইসোর, তাই এটাকে মাইসোর প্ল্যাটু বলা হয়।
ইট লাইস টু দ্য সাউথ অফ মহারাষ্ট্র প্ল্যাটু, মহারাষ্ট্রের ঠিক দক্ষিণে কর্ণাটকা, তাই ওখানে অবস্থিত। এই অঞ্চলের পাহাড়গুলো কি? বাবা বুদান হিলস রয়েছে চিকমাগালুর ডিস্ট্রিক্টে। তো এই বাবা বুদান হিলসের যে হাইয়েস্ট পিক সেটা হচ্ছে মুল্লানাগিরি, যেটা মহারাষ্ট্রেরও হাইয়েস্ট পিক, সরি কর্ণাটকার হাইয়েস্ট পিক। মহারাষ্ট্রের হাইয়েস্ট পিক হচ্ছে কলসুবাই, কলসুবাই যেটার হাইট 1646 মিটার, 1646 মিটার। কর্ণাটকার হাইয়েস্ট পিক হচ্ছে মুল্লানাগিরি বাবা বুদান হিলসে অবস্থিত। এখানে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে কর্ণাটকা প্ল্যাটুর দুটো রিজিয়ন রয়েছে, একটা মালনাদ আর একটা ময়দান। মালনাদ কি? মালনাদ হচ্ছে যে হিলি রিজিয়ন কর্ণাটকার, সেটাকে বলা হয় মালনাদ। আর ময়দান কি? যে ফ্ল্যাট রিজিয়ন, কর্ণাটকার যে ফ্ল্যাট রিজিয়ন সেটাকে বলা হয় ময়দান। তো এই দুটো সেপারেট প্ল্যাটু কর্ণাটকাতে লোকেট করা যায়, কর্ণাটকাতে দেখতে পাওয়া যায়। The Maidan, on the other hand, is formed of rolling plain with low granite hills. The Malnad in Kannada means the hilly country. It is dissected into deep valleys covered with dense forest. এগুলো অলরেডি ডিসকাস করলাম। তো এই প্ল্যাটুটা ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট ইন দ্য সাউথ ওয়েস্ট, এটা এখানে প্ল্যাটুটার মধ্যে আমরা দেখতে পাই ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট এসে মার্চ করে। কোথায় মার্চ করে? নীলগিরি হিলসে এসে মার্চ করে। এই নীলগিরি হিলস যেখানে ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাট এসে মার্চ করে, এই নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে দোদাবেতা, দোদাবেতা যেটা সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক, 2637 মিটার হাইট, সেকেন্ড হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া। তো দেখে নাও সেন্ট্রাল হাইল্যান্ড কোন পার্টটা? এই যে উপরের অংশটা, এটা সেন্ট্রাল হাইল্যান্ড। এর মধ্যে কি কি আছে? মালওয়া প্ল্যাটু, বুন্দেলখণ্ড প্ল্যাটু, বাঘেলখণ্ড প্ল্যাটু, ছোটনাগপুর প্ল্যাটু, মেঘালয় শিলং প্ল্যাটু বা মেঘালয় প্ল্যাটু। আর ডেকান প্ল্যাটুর মধ্যে কি কি আছে? ডেকান প্ল্যাটুর মধ্যে আছে মহারাষ্ট্র প্ল্যাটু, কর্ণাটকা প্ল্যাটু, তেলেঙ্গানা প্ল্যাটু, আর ছত্তিশগড়ের একটা পোর্শনে রয়েছে দণ্ডকারণ্য প্ল্যাটু। তো এইভাবে পেনিনসুলার প্ল্যাটুকে সেন্ট্রাল হাইল্যান্ড আর ডেকান প্ল্যাটু এই দুটো ভাগে ডিভাইড করে ডিসকাস করা যায়। তো আমরা ডেকান প্ল্যাটুর যে ভাগগুলো, তার মধ্যে মহারাষ্ট্র প্ল্যাটু, কর্ণাটকা প্ল্যাটু তো ডিসকাস করেছি, তেলেঙ্গানা প্ল্যাটুটাও করে নিই। দ্য তেলেঙ্গানা প্ল্যাটু কনসিস্ট অফ পার্কিয়ান নিসেস. It is made up of Dharwar rocks, Gondwana rocks, and also found in the Godavari Valley, famous for its coal fields. Because of the Dharwar rock strata, the plateau is rich in minerals resources. It average elevation 500 to 600 meter. The southern part is higher than its northern counterpart. The region is drained by three river systems: Godavari, Krishna, and Pennar. The entire plateau is divided into ghats and the peneplains, a vast featureless undulating plain which is the last stage of deposition, which is in the last stage of deposition. তো তেলেঙ্গানা প্ল্যাটুর ব্যাপারে খুব কোশ্চেন আসার মতন সেরকম কিছু পয়েন্ট নেই। এটা 500 থেকে 600 মিটার উচ্চতা, আর কি আর নিচ দ্বারা তৈরি। এর মধ্যে দিয়ে গোদাবরী, কৃষ্ণা দুটো নদী প্রবাহিত হয়, ব্যাস এটুকুই মনে রাখবে। আর সেরকম উল্লেখযোগ্য কিছু পয়েন্ট নেই। যেগুলো উল্লেখযোগ্য পয়েন্ট সেগুলো আমি মেনশন করে দিয়েছি, দেখো বোল্ড করা আছে যেগুলো, সেগুলো উল্লেখযোগ্য। তো বস্তার প্ল্যাটুটা কোথায় আছে? এটা ছত্তিশগড়ে অবস্থিত। এটা মিনারেলে রিচ। এটা এমন একটা জায়গা যেখান থেকে টিন প্রোডাকশন করা হয়। একমাত্র টিন এই বস্তার প্ল্যাটুতেই পাওয়া যায়। ছত্তিশগড়ের একদম দক্ষিণ দিকে অবস্থিত, মহানদী আর গোদাবরী নদীর মাঝখানে অবস্থিত। এবং এই প্ল্যাটুটার মধ্যে দিয়ে গোদাবরীর একটা ট্রিবিউটারি ইন্দ্রাবতী পাস করে। ওকে, এটা ট্রাইবাল ডমিনেটেড এরিয়া, তাই খুব বেশি ডেভেলপ নয়। নক্সালিজমও এখানে খুব তীব্রভাবে দেখা যায় এই বস্তার প্ল্যাটুটা। তো এটা হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড় ছত্তিশগড় স্টেটের মধ্যে এই যে অঞ্চলটা, এটা বস্তার প্ল্যাটুর মধ্যে পড়ে। তারপরে ছত্তিশগড় প্লেন রয়েছে। ছত্তিশগড় প্লেন মূলত আমরা উড়িষ্যাতে দেখতে পাবো, এবং এই ছত্তিশগড় প্লেনে প্রচুর ধান চাষ হয়। ধান চাষের জন্য এটাকে রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয়। আর উল্লেখযোগ্য কিছু পয়েন্ট ছত্তিশগড় প্ল্যাটু সম্পর্কে নেই। তো ছত্তিশগড়ে আরো একটা প্ল্যাটু, যেটার নাম দণ্ডকারণ্য প্ল্যাটু।
যেটার কথা রামায়ণেও উল্লেখ করা হয়েছে, যেখানে রামকে বনবাসে পাঠানো হয়েছিল। এটা ছত্তিশগড়ের বস্তার রিজিয়নে অবস্থিত, সেন্ট্রাল পার্টে ইন্ডিয়ার, এবং প্রায় 35,600 স্কোয়ার মাইল অঞ্চল জুড়ে এটা অবস্থান করছে। আর এর বর্ডারটা কি, ইট ইনক্লুডস দ্য আবুঝমান্দ হিল উইদিন দ্য ওয়েস্ট অ্যান্ড বর্ডার দ্য ইস্টার্ন ঘাটস উইদিন দ্য ইস্ট। ওয়েস্টে আবুঝমাদ বলে একটা পাহাড়, আর ইস্টে হচ্ছে ইস্টার্ন ঘাট। এর মাঝখানে এই প্ল্যাটুটা অবস্থান করে। তো প্ল্যাটু, অনেকগুলো প্ল্যাটুর কথা বললাম, অনেকগুলো অবস্থান রিলেটেড আলোচনা করলাম। তো এটা পড়ে তোমার মনে হতে পারে একটু বোরিং চ্যাপ্টার, খুব বেশি একই রকমের দেখতে লাগছে, সব প্ল্যাটুরই বৈশিষ্ট্য একই, সব জায়গাতে রোলিং প্লেন, হিলস, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এদের বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের অবস্থানগুলো, কোথায় কোনটা আছে। সেন্ট্রাল হাইল্যান্ড তার মধ্যে কি কি ইনক্লুডেড, ডেকান প্ল্যাটুর মধ্যে কি কি ইনক্লুডেড। আমি রেকমেন্ড করব একটু পিপিটিটা ধরে তোমরা যদি ম্যাপটাকে নিয়ে বসে পুরো বিষয়টাকে পড়তে থাকো, তাহলে ইজিলি বুঝতে পারবে বিষয়টা। এবং এর সাথে সাথে আরো একটা টপিক রিলেট করে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হিলস গুলো। তো হিলস গুলো ম্যাক্সিমাম কোশ্চেন এই হিলস থেকেই করে, এবং এই হিলস গুলোকে আমি ইলাবোরেটলি ডিসকাস করব, কিন্তু এই ভিডিওতে আমি কন্টিনিউ করব না, কারণ অনেক লেন্দি হয়ে যাবে তাহলে। তো এই কারণে এই ক্লাসটাকে আমি এখানে এন্ড করে আমি হিলস গুলোকে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে ডিসকাস করতে শুরু করব। ওকে, তো এটাকে এখানেই শেষ করলাম, এই ভিডিওটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ ফর কন্টিনিউইং দ্য ক্লাস, হোপ ইউ আর এনজয়িং দিস। পরের ক্লাসে আমরা হিলস গুলোকে ইন্টারেস্টিংলি ডিসকাস করব। থ্যাংক ইউ।